হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রবিউল ইসলাম নূর, মুসাফির চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা। আজকে আমি আসছি ফরিদপুরে। দেখা যাক আজকে সারাদিন কোথায় কোথায় ঘুরতে পারি। চলেন ব্লগটি শুরু করা যাক। Baby, I just need to set for me. আমাদের যাত্রা শুরু ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে। এখান থেকে আমাদের সকাল 8:15-তে সুন্দরবন এক্সপ্রেস খুলনার উদ্দেশ্যে যাত্রা করবে। সেই ট্রেনে আমরা ফরিদপুর পর্যন্ত যাব, যার ভাড়া পড়েছে 305 টাকা। আপনারা অনেকে জানেন এখন পদ্মা সেতু দিয়ে সরাসরি ট্রেন চলাচল করে। এই ট্রেনগুলো খুলনা, যশোর এবং আরও বিভিন্ন জেলায় যাতায়াত করতেছে। নবনির্মিত এই রেল লাইনের উপর দিয়ে আমাদের ট্রেন ছুটে চলছে এবং কিছুক্ষণের ভিতরে পদ্মা সেতুতে আমাদের ট্রেন প্রবেশ করবে। দুই ঘন্টা ট্রেন জার্নি শেষে এখন আমরা এসে পৌঁছাইলাম ফরিদপুর রেল স্টেশনে। এখান থেকে বের হয়ে আমরা সকালে নাস্তাটা সেরে নেব এবং কোথায় কোথায় ঘোরা যায় সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। 1786 সালে এই স্থানের নাম ছিল জালালপুর। 1807 সালে ঢাকা বিভক্ত হওয়ার পর এটি ফরিদপুর জেলা নামে অভিহিত হয়। এই যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটি প্রাচীন একটি মসজিদ, শাহ ফরিদ জামে মসজিদ। এটি স্থাপিত হয় 1962 সালে। আমরা কিছু দূর হাঁটতে হাঁটতে চলে আসলাম ফরিদপুর জেলা স্কুলে। এই যে দেখতে পাচ্ছেন এই স্কুলের ভবনটি, এটি ব্রিটিশ আমলে তৈরি। তৎকালীন ম্যাজিস্ট্রেট এডগার এফ লুথার 1840 সালে এই স্কুলটি নির্মাণ করেন। 1851 সালে ব্রিটিশ সরকার এই বিদ্যালয়টির ব্যয়ভার ও পরিচালনার দায়িত্ব নেয়। তখন থেকে এই বিদ্যালয়ের নামটি ফরিদপুর জেলা স্কুল নামে পরিচিতি পায়। এটা নতুন ক্যান্টিন করা হয়েছে। আর এই স্কুলটায় এই একটাই পুরাতন ভবন আপাতত আছে, বাকি সব নতুন ভবন। আর এটা স্কুলের ড্রেস কোড। জেলা স্কুল দেখা শেষ করে আমরা বের হয়ে সার্কিট হাউসে চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন লাল রঙের যে বিল্ডিংটি, ভবনটি, সেটি ব্রিটিশ আমলে নির্মিত সার্কিট ভবন। এবং পিছনে এই দেখেন তার পাশেই 4তলা ভবন, এটা নতুন করা হয়েছে।
সার্কিট হাউস দেখা শেষ করে পায়ে হেঁটে 10 মিনিটে আমরা চলে আসছি হচ্ছে ময়েজ মঞ্জিলে। ব্রিটিশ শাসনামলে ফরিদপুরে বেশ কিছু জমিদার ছিলেন, তাদের কিছু বাসভবন এখনও কালের সাক্ষী হয়ে টিকে আছে, যার ভিতরে এই ময়েজ মঞ্জিল অন্যতম। 1885 খ্রিস্টাব্দে এই বাড়ির বার্ষিক আয় থেকে তৎকালীন সময়ে 11 লাখ রুপি ব্যয়ে একটি প্রাসাদ ও 1883 খ্রিস্টাব্দে প্রাসাদের পাশেই একটি মসজিদ নির্মাণ করা হয়। উনিশশো 16 খ্রিস্টাব্দে বাড়িটি পুনরায় নির্মাণ করা হয়। ফরিদপুরের জমিদার চৌধুরী ময়েজ উদ্দিন বিশ্বাস 1886 খ্রিস্টাব্দে বাড়িটিকে তার সদর কাছারি হিসাবে ব্যবহার করতেন। আমরা হচ্ছে ময়েজ মঞ্জিল দেখে চলে আসছি। এটা হচ্ছে তেঁতুলতলার মোড়। এই তেঁতুলতলা মোড়ের এই যে খোকা মিয়ার মিষ্টি দেখতেছেন, এটা হচ্ছে এখানে সব থেকে পুরাতন মিষ্টির দোকান 1950 সালে। আর এছাড়াও আপনার আরও কিছু মিষ্টির দোকান আছে, তবে আমরা এটাই আজকে ট্রাই করব। এই যে হচ্ছে মিষ্টি, প্রতি পিস মিষ্টির দাম হচ্ছে 12 টাকা, সাথে আপনারা চাইলে নিমকিও নিতে পারেন 10 টাকা করে। মিষ্টি খাওয়া পর্ব শেষ করে আমরা কিছু দূর আগাতেই আমাদের চোখে পড়ে এই দোতলা ভবনটি। এটির নাম হচ্ছে জগৎ কুঠির। এটি নির্মিত হয়েছে 1933 সালে। জগৎ কুঠির দেখা শেষ করে আমরা চলে আসি ফরিদপুর জেলার সরকারি রাজেন্দ্র কলেজে। এই কলেজটি স্থাপিত হয় 1918 সালে এবং এই যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই কলেজের সবথেকে পুরাতন ভবন।
এই যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি ব্রিটিশ আমলের স্থাপত্য শৈলীতে নির্মিত। বর্তমানে এটি রসায়ন বিভাগ ভবন হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই মিউজিয়ামটি 1977 সালে প্রতিষ্ঠিত হয়। 1935 সালে খান বাহাদুর আলিমুজ্জামান চৌধুরীর নাম অনুসারে এই হলটির নাম রাখা হয়েছিল আলিমুজ্জামান হল। তিনি দীর্ঘ 12 বছর ফরিদপুর পৌরসভার সভাপতি ছিলেন। 1937 সাল থেকে হলটি ফরিদপুর মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছে। ফরিদপুর মিউজিয়াম থেকে বের হয়ে আমরা কিছু দূর আগানোর পর ফরিদপুর জজ কোর্টের এই দোতলা লাল ভবনটি আমাদের চোখে পড়ল। ব্রিটিশ আর্কিটেকচারের তত্ত্বাবধানে 1885 এবং 1886 সালে ফরিদপুর জজ কোর্ট এই বিল্ডিংটি নির্মিত হয় এবং 1889 সালে ফরিদপুর জেলা জজ আদালত স্থাপিত হয়। জজ কোর্টের ভিতরে কিছুক্ষণ আনাগোনা করার পর আমরা বের হয়ে এসেছি। এরপর একটা রিক্সা ঠিক করে এখন যাচ্ছি হচ্ছে আমরা পল্লীকবি জসিমউদ্দিনের বাড়িতে। রিক্সা ভাড়া নিয়েছে 40 টাকা। অবশেষে আমরা চলে আসছি কবি জসিমউদ্দিনের বাড়িতে। এখানে প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা। কবি জসিমউদ্দিন, যিনি ছিলেন একজন বাঙালি কবি, গীতিকার এবং ঔপন্যাসিক ও লেখক। পল্লীকবি উপাধিতে ভূষিত জসিমউদ্দিন আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি। পল্লীকবি জসিমউদ্দিনের জন্ম হয় 1903 সালে সদর উপজেলার নানারবাড়ি তাবলখানা গ্রামে। ফরিদপুর জেলার সদর উপজেলায় গোবিন্দপুরে গ্রামে পল্লীকবি জসিমউদ্দিনের এই বাড়িটি। কুমার নদীর পাশে কবির বাড়িতে রয়েছে পুরাতন 4টি টিনের ঘর। যে সকল রুমে যে সকল ঘরে আপনারা হচ্ছে নানান জিনিসপত্র দেখতে পারবেন তার ব্যবহৃত, এবং বিভিন্ন লেখা বাড়ির চত্বরে প্রদর্শন করা আছে। দুপুরের খাবারের জন্য আমরা চলে আসছি অম্বিকাপুর বাজারে। এখানে আমরা আমাদের দুপুরে খাবারটা খাবো, তারপর হচ্ছে আমরা আমাদের পরবর্তী গন্তব্যে রওনা দেব। আজকে হচ্ছে আমাদের দুপুরের খাবার মুরগি, কলা ভাজি আর ভাত। আসলে এখন অলরেডি 4টা বাজে, সুতরাং এখানে এর থেকে বেশি কিছু আর নাই। ভাই, কলা ভাজিটা কেমন লাগছে? আপনার কাছে কলা ভাজি ভালো লাগছে? যাক, ওয়েদার সেই, বৃষ্টিও পড়তেছে। বাহ। আর আমরা এখন আছি হচ্ছে অম্বিকাপুর বাজারে। আমরা হচ্ছে অম্বিকাপুর বাজার থেকে দুপুরে খাবার শেষ করে এই অটো নিয়ে চলে যাচ্ছে হচ্ছে গোপালপুর, ঈশান গোপালপুর বলে সবাই চিনবে। আর হচ্ছে 70 টাকা। আর আপনারা যদি লোকালে যেতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার 30 টাকার মতো পড়বে।
আপনারা হচ্ছে এই দেখেন বুড়ো বাংলাদেশের ঈশান গোপালপুর, এখান দিয়ে একটা রোড আছে, এই রোড দিয়ে আপনারা আসলে চলে গেলেই বাবুর বাড়ি পেয়ে যাবেন। এই হচ্ছে জমিদার রায় সাহেব ঈশানচন্দ্র সরকারের বাড়ি। এটি প্রায় 150 বছরের পুরানো। ঈশানচন্দ্র সরকার 1840 সালে জন্মগ্রহণ করে। রায় সাহেব ঈশানচন্দ্র সরকার 1870 সালের কৃষকদের নিয়ে সংগঠিত পাবনা বিদ্রোহের অন্যতম সক্রিয় নেতা ছিলেন এবং এই কারণেই সকলের মাঝে তিনি বিদ্রোহী রাজা বলে পরিচিত হন। এই জমিদারের জমিদারিত্ব ছিল বিস্তৃত ঢাকা জেলার দোহার থেকে শুরু করে গোয়ালন্দ হয়ে পাবনা জুড়ে। ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর গ্রামে এই ঐতিহাসিক জমিদার বাড়িটি অবস্থিত এবং তার নাম অনুসারেই ঈশান গোপালপুর গ্রাম এবং ইউনিয়ন করা হয়েছে। আজকের ফরিদপুর ট্যুরটি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। প্রথম পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।